সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাবিনা পুথি। আপনারা নিশ্চয়ই যারা, যারা আমাকে এখন পর্যন্ত আমার সাথে আছেন, আমার পেজে লাইক দিয়েছেন বা আমাকে ফলো করছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিশেষ করে আমার প্রবাসী ভাই এবং বোনদের যারা দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমার কথা শুনছি, আপনাদের আ একটি বিষয় নিয়ে আপনারা এখন আমরা যেটি দেখছি যে বিষয়টি নিয়ে আপনারা এখন সবচেয়ে বেশি সমস্যার মধ্যে রয়েছেন। যারা আমাকে WhatsApp এ কিংবা মোবাইলে কিংবা পেজে, মেসেঞ্জারে, ইনবক্সে নানাভাবে যে আপনাদের সমস্যার কথা বলছেন। ইনফ্যাক্ট আমার WhatsApp নাম্বারে আসলে আপনারা যতভাবে নক করছেন, আমি গতকালকেই চেষ্টা করেছিলাম আমরা লাইভে আসার জন্য। কিন্তু টেকনিক্যাল কিছু সমস্যার কারণে আমরা আসতে পারিনি। তো সেই বিষয়টি নিয়েই বেশ করে আমি প্রবাসী অ্যাপের মাধ্যমে যে আপনাদের রেজিস্ট্রেশনের যে প্রক্রিয়া, বেশ করে টিকা পাওয়ার ক্ষেত্রে প্রবাসী ভাইদের যে সংকটটি আপনারা ফেস করছেন এই মুহূর্তে এবং যে সমস্যাগুলো আমাকে লিখে জানিয়েছেন, সেই বিষয়টি নিয়েই মূলত আজকে লাইভে আসা। আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে আছেন আজকে বিশেষ অতিথি আছেন তানভীর সিদ্দিকী। তিনি হেড অফ অপারেশনস বাংলা ট্র্যাকের, অর্থাৎ আমি প্রবাসীর হেড অফ অপারেশনস। তিনি তারাই বেশ করে বাংলা ট্র্যাক এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় একসঙ্গে যৌথভাবে মূলত এই আমি প্রবাসী অ্যাপটি চালু করেছে। মূলত প্রবাসী ভাইদেরকে ডিজিটালি একটা সিস্টেমে আনার জন্য এই অ্যাপটি চালু করেছে। সেই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো তানভীর সিদ্দিকী ভাইয়ের কাছ থেকে। একটু শুরুতে আপনাদেরকে জেনে নেই কোন কোন বিষয়গুলো আজকে আপনারা জানতে পারবেন। আপনারা অনেকেই বলেছেন যারা রেজিস্ট্রেশন করেছেন, রেজিস্ট্রেশন করার পর কাউকে ৭২ ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে, কাউকে কারো হয়তো ২ দিন চলে গেছে, আপনারা অপেক্ষা করে আছেন। কারো কারো ক্ষেত্রে হয়তো সেটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, কারো টাকা বিকাশে যে পেমেন্টের কথা বলছেন আপনারা ৩০০ টাকা করে পেমেন্ট করা, সেটি নিয়ে এক ধরনের সমস্যা তৈরি হয়েছে আপনারা বলছেন। এই সব কিছুই আমরা আজকে কথা বলার চেষ্টা করব। আমাদের সঙ্গে আছেন আবারও বলছি তানভীর সিদ্দিকী। আমি শুরুতেই আপনার কাছে একটু জানতে চাইবো যে এই অ্যাপটির ব্যাপারে, এই অ্যাপের মাধ্যমে প্রবাসী ভাইরা আসলে কি কি ধরনের সুযোগ সুবিধা পাবে, এই অ্যাপটি কেন চালু করা? জি, ধন্যবাদ আমাকে আপনার এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা মূলত আমি প্রবাসী অ্যাপসটি নিয়ে কাজ শুরু করেছি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে আরো ২ বছর আগে। আমরা সত্যি কথা বলতে এটিকে একটি কনসেপ্ট নিয়ে কাজ করছিলাম। আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে গত ২ বছরে খুব ক্লোজলি কাজ করে আমরা বোঝার চেষ্টা করেছি আমাদের প্রবাসী ভাই বোনদের দেশে প্রবাসে যাবার আগে, প্রবাসে যাওয়ার প্রক্রিয়াধীন অবস্থায় এবং প্রবাসে যাওয়ার পর কি কি ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয় সেটার উপর ভিত্তি করে আমাদের আমি প্রবাসী অ্যাপটির ধারণাটা শুরু, এবং সেখান থেকে আমরা ধাপে ধাপে এটিকে একটি বড় প্ল্যাটফর্মে ডেভেলপ করার জন্য কাজ করছি। আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগী হিসেবেই কাজ করছি। তো যেটা বলছিলাম যে ২ বছর ধরে কাজ করার প্রক্রিয়ার মধ্যেই আমরা এই অ্যাপটিকে শুরু করেছি একটি তথ্য ভান্ডার হিসেবে, যে একজন প্রবাসী কর্মীকে, প্রবাসে গমনেচ্ছু একজন কর্মীকে প্রবাসে যেতে হলে ওনাকে কি কি করতে হবে, কিভাবে প্রক্রিয়াটি শুরু করতে হবে, ওনাকে শুরুতেই যে একটি পাসপোর্ট নিতে হবে, ওনার বাসার কাছে ওনার পাসপোর্ট অফিসটি কোথায় আছে, তারপর পাসপোর্ট নেওয়ার পর ওনাকে যে বিএমইটি রেজিস্ট্রেশন করতে হবে সেই ডেমো অফিসটি কোথায় আছে, বা যে কোন কোন রিক্রুটিং এজেন্সি আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা বিএমইটির অনুমোদিত, তাদের অফিস কোথায়, তাদের যোগাযোগের ঠিকানা কি, এইসব তথ্য দিয়ে আমরা শুরু করি। এবং একই সাথে যেহেতু পাসপোর্ট গ্রহণের পরে প্রথম ধাপটি হচ্ছে বিএমইটিতে রেজিস্ট্রেশন করা, বিএমইটির যে ডেটাবেস বা তথ্য ভান্ডার এখানে নাম অন্তর্ভুক্ত করা, সেই প্রক্রিয়াটিকে আমরা আমি প্রবাসী অ্যাপস এর মধ্যে নিয়ে আসি। আমি প্রবাসী অ্যাপসটি লঞ্চের আগে যেই প্রক্রিয়াটি এখনো চালু আছে সেটি হচ্ছে আমাদের বিএমইটির যে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, প্রত্যেকটি জেলায় একটি করে অফিস আছে, সেখানে গিয়ে আমাদের প্রবাসী কর্মী ভাই ও বোনদেরকে তাদের পাসপোর্ট সাথে নিয়ে এবং কিছু ডকুমেন্ট সাথে নিয়ে ওই অফিসে গিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হয়। সেই প্রক্রিয়াটি এখনো আগের মতো। জি জি জি, প্লিজ। ভাই এখানে একটু ছোট্ট একটা বিষয় জানতে চাওয়া যে অনেকেই প্রশ্ন করছে যে এই আমি প্রবাসী অ্যাপে রেজিস্ট্রেশন করলে তাহলে কি আর হচ্ছে বিএমইটি যে করতে হবে কিনা, যেহেতু না, করতে হবে না। আমি ওই জায়গাটিতেই আসছিলাম। আমাদের বর্তমান যে বিএমইটি রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে যে করার প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়াটিরই একটা প্যারালাল প্রক্রিয়া হিসেবে আমরা আমি প্রবাসীটি নিয়ে আসি। কাজেই আমি প্রবাসীটি আসলে এই পুরো রেজিস্ট্রেশন প্রক্রিয়াটাতে একটি অতিরিক্ত ডিজিটাল চ্যানেল হিসেবে কাজ করছে।
কাজেই এটি আসলে আমাদের প্রবাস গমেন্টছু ভাই ও বোনদের, কর্মী ভাই ও বোনদের জন্য একটি অপশন। ওনারা যদি মনে করেন যে ওনারা এখনো বিএমইটির জেলা অফিসে যে রেজিস্ট্রেশনটি করবেন সেই প্রক্রিয়াটি এখনো চালু আছে, সেভাবেই আছে। বাট কেউ যদি মনে করেন যে এই জেলা অফিসে না গিয়ে ঘরে বসে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করতে চান, তাদের জন্য আমাদের আমি প্রবাসী অ্যাপসে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি আমরা অন্তর্ভুক্ত করেছি, এবং যেটির সাথে আমরা সামনে আমি প্রবাসী থাকলেও পিছন দিকে সেই বিএমইটির একই রেজিস্ট্রেশন প্রক্রিয়াই কাজ করছে। শুধু একটি জেলা কর্মসংস্থান অফিসের জায়গায় আমাদের অ্যাপসটি আমাদের কর্মী ভাই বোনদের হাতে চলে আসছে, যেটির মাধ্যমে উনি একই রেজিস্ট্রেশনটি করতে পারবেন। কিন্তু আমাদের অ্যাপে রেজিস্ট্রেশনের মাধ্যমে আসলে ওনার নামটি, ওনার তথ্যগুলো বিএমইটির ডেটাবেজেই চলে যাচ্ছে। আচ্ছা, সেই ক্ষেত্রে প্রশ্ন উঠেছে কেন দুইটাতেই রেজিস্ট্রেশন করতে হবে? যে আমি প্রবাসী অ্যাপে রেজিস্ট্রেশন করার পরে সুরক্ষা অ্যাপে আবার কেন রেজিস্ট্রেশন করতে হবে? জি, এখানে এই বিষয়টি একটু পরিষ্কার করা প্রয়োজন। আসলে সুরক্ষা অ্যাপটি হচ্ছে আমাদের ন্যাশনাল ভ্যাকসিন রেজিস্ট্রেশন পোর্টাল। মানে এটি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আইসিটি মন্ত্রণালয়ের একটি উদ্যোগ, যেখানে তারা আমাদের পুরা এই টিকাদান প্রক্রিয়াটাকে রেজিস্ট্রেশন করে, টিকাদান সম্পন্ন করে, টিকার যে সনদ সেটি অনলাইনে ডাউনলোড করার ব্যবস্থাপনার জন্য এই সুরক্ষা অ্যাপটি চালু করা হয়েছে, বা সুরক্ষা প্ল্যাটফর্মটি। আর এই আমি প্রবাসীটি কিন্তু আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে কাজ করছি। কাজেই ভ্যাকসিনের সাথে আমি প্রবাসীর আসলে সরাসরি সংযোগ নেই। এখানে যে ব্যাপারটি পরিষ্কার করা প্রয়োজন যে আমরা আমাদের প্রবাসী ভাই বোন যারা খুব শীঘ্রই বিদেশে যেতে চাচ্ছেন, তাদেরকে কিন্তু সাধারণ প্রক্রিয়ায় রেজিস্ট্রেশন করে একটি ভ্যাকসিনের ডেট পেয়ে হয়তোবা তাদের জন্য এটি দেরি হয়ে যেতে পারে। সেজন্য আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আমাদের মাননীয় মন্ত্রী, মাননীয় সচিব এবং বিএমইটির মাননীয় ডিজি মহোদয়, ওনারা খুব কঠোরভাবে কাজ করে, ওনারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে কাজ করে একটি ব্যবস্থা নিয়েছেন যে যারা বিএমইটিতে রেজিস্টার্ড থাকবেন বিএমইটি ডেটাবেজে, তাদেরকে একটি অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন রেজিস্ট্রেশন দেয়া হবে। কাজে ভ্যাকসিন রেজিস্ট্রেশনের কাজটি স্বাস্থ্য মন্ত্রণালয় করছে, ভ্যাকসিন দেওয়ার কাজটিও স্বাস্থ্য মন্ত্রণালয় করছে। কিন্তু সুরক্ষা অ্যাপে একজন সাধারণ নাগরিক হিসেবে রেজিস্ট্রেশন করে যেই প্রক্রিয়াটি বা যেই সময়টি প্রয়োজন, সেটিকে কমিয়ে আনার জন্য, প্রবাসী কর্মীদের অগ্রাধিকার দেওয়ার জন্য আমরা এই বিএমইটি রেজিস্টার্ড যেই প্রবাস গমনেচ্ছু ভাই বোনেরা আছে, তাদের তথ্যটি আমাদের মন্ত্রণালয় এবং বিএমইটি স্বাস্থ্য মন্ত্রণালয়কে বা সুরক্ষা অ্যাপকে পৌঁছে দেবে। কাজেই তাদেরকে এই অগ্রাধিকার তালিকায় আসার জন্য প্রথমে বিএমইটিতে যেয়ে হোক অথবা আমি প্রবাসীর মাধ্যমে হোক বিএমইটি রেজিস্ট্রেশনটি সম্পন্ন করতে হবে। বিএমইটি রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেলে এই তালিকায় তাদের নাম থাকলে তারা যখন 5 তারিখ বা 6 তারিখ থেকে সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করবেন, তারা একটি অগ্রাধিকার ভিত্তিতে তারা ভ্যাকসিন দেওয়ার একটি তারিখ পাবে। আচ্ছা, সেক্ষেত্রে অনেকের যে অভিযোগ যে যেহেতু তাদের স্মার্ট কার্ড আছে কিংবা যাদের পাসপোর্ট আছে, স্মার্ট কার্ড তো মানে বিএমজি স্মার্ট কার্ড তো আছেই, সেই কার্ডটি শো করে তারা সরাসরি অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাবে, এরকম কোনো কি অপশন, মানে এরকম কি কোনো ব্যবস্থাপনা করা যেত কিনা? মানে এতটা যদি আমরা এখানে তো আসলে সত্যি কথা বলতে এই অ্যাপটির বা এই সিদ্ধান্তটি একেবারেই সম্প্রতি নেওয়া হয়েছে। যেটা বললাম যে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় খুব দিনরাত কাজ করে এই প্রক্রিয়াটি গুলাকে কিভাবে সহজ করা যায় সেটা নিয়ে কাজ করছেন। তো ওনাদের একটি নির্দেশনা আছেন, যাদের রেজিস্ট্রেশন 2021-এর 1 জানুয়ারি বা তারপরে রেজিস্ট্রেশন করা বা স্মার্ট কার্ড নেওয়া হয়েছে, তাদেরকে নতুন করে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই। বাট 1 জানুয়ারি 2021-এর আগে যদি কারো রেজিস্ট্রেশন করা থেকে থাকে, তাদেরকে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে, সেটা আমি প্রবাসী অ্যাপসের মাধ্যমে হোক অথবা জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসে গিয়ে হোক। আচ্ছা, এই বিষয়টা একটু পরিষ্কার হতে চাই। মানে 2021 সালের জানুয়ারি থেকে যারা স্মার্ট কার্ড করেছে তাদের, মানে যারা তাদেরকে নতুন করে নিতে হবে না। সেই তালিকাটি মন্ত্রণালয়ের কাছে, বিএমইটির কাছে ইতিমধ্যেই আছেন। এই তালিকাটি তারা পৌঁছে দেবেন সুরক্ষা অ্যাপসের কাছে। আর যাদের 2021-এর জানুয়ারির আগে করা, তাদেরকে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে, এবং তারা সেই রেজিস্ট্রেশনটি করলে সেই তালিকাটি আপডেটেড তালিকাটিও বিএমইটি সুরক্ষা অ্যাপসের কাছে পৌঁছে দেবেন। আচ্ছা, এই ফাঁকে একটি প্রশ্নের আমরা তাহলে দেখতে পাচ্ছি যে একজন বলছেন যে আমি ফেব্রুয়ারির 9 তারিখে ফিঙ্গারপ্রিন্ট উনি বোধহয় দিয়েছেন, এখন কি রেজিস্ট্রেশন করতে হবে?
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ওনাকে রেজিস্ট্রেশন করতে হবে না। আচ্ছা, তার মানে যারা আমরা যেটা বলছি যে যেটি বলছি যে জানুয়ারির পর থেকে, অর্থাৎ এই প্রশ্নটি অনেকেই করছে যে যারা জানুয়ারির 1 তারিখ থেকে চলতি বছরে জানুয়ারির জি মাস থেকে একদম 1 তারিখ থেকে যারা ভিসা প্রক্রিয়া শুরু করেছে, বিএমইটি তে জি অলরেডি যারা স্মার্ট কার্ডের জন্য আবেদন করেছে বা রেজিস্ট্রেশন করেছে বা যে কোনো প্রক্রিয়া আছে, তাদের জি ক্ষেত্রে রেজিস্ট্রেশন করতে হবে না। আমি তারা ব্যাপারটি সরাসরি আরেকটু পরিষ্কার করতে চাচ্ছি। এটি জানুয়ারি 1-এর পর থেকে যারা বিএমইটি রেজিস্ট্রেশন করেছে, ভিসা আচ্ছা, প্রক্রিয়াধীন আছে বা ওই প্রক্রিয়াগুলো আসলে একটা প্যারালাল প্রক্রিয়া, কিন্তু হুম 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 হুম। সুনির্দিষ্টভাবে বললে জানুয়ারি 1, 2021 এবং তারপরে যারা বিএমইটি রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে তাদের লাগবে না। এর আগে যারা করেছে বা যাদের করা নেই তাদেরকে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। জি, নিশ্চয়ই এই বিষয়টি যারা আছেন প্রবাসী ভাই ও বন্ধুরা যারা এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন তারা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমি প্রবাসীর হেড অফ অপারেশনস তানভীর সিদ্দিকী আছেন আমাদের সাথে, তিনি পরামর্শ দিচ্ছেন। যারা এরই মধ্যে অনেক প্রশ্ন করেছে তার মধ্যে আমি একটু ছোট্ট করে ১ টা ২ টা নিতে চাই। কারণ এরপরে আমাদের অনেকটা সেশন আছে। এমনিতেও তানভীর ভাই সারাদিন অনেক ওনারা কাজ করছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে, সারাদিনই তারা মিটিং এবং আরো এই প্রক্রিয়াটাকে এগিয়ে নেওয়ার তারা কাজ করছেন। সুতরাং আমি বেশিক্ষণ তাকে আর আসলে জ্বালাবো না এক কথায় বলতে গেলে। আমি একটু এরপরে ভাইয়া আবার কিভাবে ধাপে ধাপে আসলে রেজিস্ট্রেশন করতে হবে সেই ব্যাপারটি তিনি সংক্ষিপ্তভাবে একটু দেখানোর চেষ্টা করবেন এবং আপনাদের সমস্যাগুলো আপনারা লিখে পাঠান। সমস্যাগুলো আমি চেষ্টা করব খুব দ্রুত সেগুলোর একটু করে জানানোর। আমি অ্যাপসে এপ্লাই করছি ৭২ ঘন্টা পর ভেরিফাই হবে। এই যে এইটার একটা অভিযোগ আমরা পাচ্ছি যে কারো কারো বলা হচ্ছে যে ৭২ ঘন্টা পরে রেসপন্স হবে বা সম্পূর্ণের একটা প্রক্রিয়া আসবে, কিন্তু কারো ক্ষেত্রে নাকি এই যে ৩০০ টাকা যেটা বিকাশ করতে হচ্ছে বা সেভ মানি করতে হচ্ছে সেইটার অপশন আসছে না। এই জায়গায় আসলে কি কোনো সার্ভারের কোনো ঝামেলা হচ্ছে বা কোনো কিছু? আচ্ছা, আমি এটি একটি আসলে কারিগরি একটা ব্যাখ্যা প্রয়োজন। ৩০০ টাকা যেটা পেমেন্ট করতে পারছে না, এটি আসলে আমরা প্রবাসী কর্মীদের সুবিধার কথা চিন্তা করেই নিচ্ছি না। আমরা পুরা প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যাওয়ার পরেই টাকাটা নিচ্ছি এবং ওনাদেরকে বিএমইটি রেজিস্ট্রেশন দিচ্ছি। এই যে অনেকের ক্ষেত্রে ওনারা একটা সমস্যা সম্মুখীন হচ্ছেন যে ৭২ ঘন্টা সময় চাচ্ছে, এটির একটি ব্যাখ্যা প্রয়োজন। আসলে বর্তমানের যে পরিস্থিতিটা, এটি একেবারেই আকস্মিক একটি পরিস্থিতি এবং হঠাৎ এই পরিস্থিতির উদ্ভব হয়েছে। বিশেষ করে আরো বিশেষভাবে বললে এই করোনা পরিস্থিতির কারণে এটির উদ্ভব। আমরা যদি খুব আমাদের রেগুলার প্রসেসটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, আমাদের এই যে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে যে রেজিস্ট্রেশন হয়, প্রতিদিন ২০০ থেকে ২৫০ সাধারণ পরিস্থিতিতে ২০০ থেকে ২৫০ রেজিস্ট্রেশন হয়ে থাকে। সেখানে আহ, গতকাল একদিনে ২৪ ঘন্টায় ১,০৭,০০০ রেজিস্ট্রেশনের রিকোয়েস্ট এসেছে। কাজে আপনারা বুঝতেই পারছেন যে হঠাৎ করে এই যে রিকোয়েস্টের পরিমাণটা এত বেড়ে যাওয়া, ২০০-২৫০ থেকে ১,০৭,০০০, এই অতিরিক্ত যে মানে রিকোয়েস্ট আসছে, এই প্রক্রিয়াটার সাথে আসলে অনেকগুলা আমি বলবো স্টেক হোল্ডার জড়িত। এখানে বিএমইটি আছে। আমরা এই যে ৭২ ঘন্টার সময়টা নিচ্ছি, এটা আসলে পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য। আমরা শুরুতেই টাকাটা নিয়ে নিতে পারতাম ৩০০ টাকা, কিন্তু সেটা আমরা করছি না। আমরা নিশ্চিত হতে চাচ্ছি যে যেই পাসপোর্টের তথ্যটা দেওয়া হয়েছে এটি আসলে একটি ভ্যালিড পাসপোর্ট এবং এটির তথ্যগুলা সঠিক। এই ভেরিফিকেশন প্রসেসটাতে আমরা আমার এই তথ্যটা আমি প্রবাসী থেকে নিয়ে বিএমইটিকে দিচ্ছি। বিএমইটি সেটি সরাসরি পাসপোর্ট ডেটাবেজের সাথে অনলাইনে ভেরিফাই করে আমাদেরকে নিশ্চিত করার পরেই আমরা আমাদের প্রবাসী কর্মীদের জানাচ্ছি যে আপনার সব তথ্য সঠিক আছে, এখন আপনি টাকাটি পেমেন্টটি করে, বিকাশ বা নগদে পেমেন্টটি করে আপনার বিএমইটি রেজিস্ট্রেশনটা নিন। এই যে ৭২ ঘন্টার সময়টা, এটার কারণটা আপনি খুব সহজেই বুঝতে পারছেন। যেখানে আমরা সাধারণ পরিস্থিতিতে ২০০ থেকে ২৫০টি রেজিস্ট্রেশনের রিকোয়েস্ট আমাদের বিএমইটি প্রসেস করে থাকে, সেখানে যখন ১,৭,০০০ রিকোয়েস্ট একসাথে আসছে, এটি আসলে একটু সময় নিচ্ছে। তবে আমি এটি সম্পূর্ণভাবে নিশ্চিত করতে চাই, আমাদের মাননীয় মন্ত্রী, মাননীয় সচিব এবং ডিজি মহোদয়, ওনারা দিনরাত ২৪ ঘন্টা কাজ করছেন, আন্তঃমন্ত্রণালয় বৈঠক করছেন, পাসপোর্টের সাথে কাজ করছেন। আমাদের যে এই ক্যাপাসিটিটা, এটি আমরা খুব স্বল্প সময়ে বাড়িয়ে ফেলবো এবং ওনাদের যে এই ৭২ ঘন্টা বা ৪৮ ঘন্টা বা আরো কিছু দিনের যে এই বিলম্ব, এটিকে আমরা খুব সহসাই আমরা এটি কমিয়ে নিয়ে আসবো।
এবং এটা আমরা চেষ্টা করব যাতে রিয়েল টাইমে এই রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট হয়। আমি এটি নিশ্চিত করতে পারি সবাইকে যে এই প্রক্রিয়াটা নিয়ে আমাদের মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং আন্তঃ মন্ত্রণালয় বৈঠকে খুব গুরুত্ব নিয়ে এই কাজটি আগানো হচ্ছে। যেটি আপনি বললেন যে আমরাও মন্ত্রণালয়ের সাথে খুব ক্লোজলি কাজ করছি এই প্রক্রিয়াটি যাতে খুব সহজেই আমরা সম্পন্ন করতে পারি। কাজে আমি সবাইকে অনুরোধ করব, আমাদের মন্ত্রণালয়ে অনুরোধ করেছেন, একটু ধৈর্য ধারণ করলে এই প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যাবে এবং আপনারা সামনে হয়তোবা আগামী সপ্তাহ থেকেই ৫ তারিখের পর থেকে আরো সহজেই এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। আচ্ছা, এই বিষয়টি তাহলে যারা প্রবাসী ভাইরা আছেন তারা নিশ্চয়ই আপনার পরিষ্কার হয়েছেন যে যারা বলছেন যে 2 দিন হয়ে গেছে কারো কারো আপনারা অপেক্ষা করছেন, তাদের জন্যই কিছুক্ষণ আগে ভাইয়া যেটা বললেন, তানভীর সিদ্দিকী যেটা বললেন যে মূলত এইটি সার্ভারের একটু হয়তো একসঙ্গে অনেকেই করছেন, বিশেষ করে আমাকে ইনবক্সে যারা করছে আমি এই কথাটি বলেছি যে একটু অপেক্ষা করার জন্য। তো আপনারা একটু অপেক্ষা করুন, নিশ্চয়ই আপনারা এই সম্পন্নের যে ধাপ সেটিতে চলে যাবেন। আরেকটি ছোট্ট জিজ্ঞাসা যেটা, যে এই ক্ষেত্রে যারা 72 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করছে, কারো ক্ষেত্রে হয়তো সেটা 78% দেখাচ্ছে কমপ্লিটের জায়গায়। তো সেক্ষেত্রে এই অবস্থায় যেহেতু আগামী পরশু সোমবার সুরক্ষা অ্যাপে নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে, তাহলে এই অবস্থায় তারা কি সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে পারবে নাকি প্রক্রিয়াটি টোটাল? না, আসলে 78 প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে, কারণ 78% যাদের সম্পন্ন হয়েছে ওনারা কিন্তু এখনো বিএমইটি রেজিস্ট্রেশন নাম্বার পাননি। এই প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য ওনাদের এটি যখন 100% হবে, 100% না 78%-এর পরেই আমরা ওনাদেরকে একটি মেসেজ দিয়ে নিশ্চিত করব যে আপনার তথ্যটি ভ্যালিডেটেড হয়ে গেছে, আপনি এখন পেমেন্ট করতে পারেন। উনি তখন 300 টাকা পেমেন্ট করে সাথে সাথেই বিএমইটি রেজিস্ট্রেশন নাম্বারটি পেয়ে যাবেন এবং এর অল্প সময়ের মধ্যেই সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করতে পারবেন। আচ্ছা, তার মানে বিষয়টি পরিষ্কার যে একদম সম্পূর্ণ করে তারপরে জি 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 সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে হবে। আর যাদের টাকা চাচ্ছে না, অনেকে বলছে যে আমারটা সম্পূর্ণ হয়ে গেছে কিন্তু টাকা তো দেই নাই, মানে টাকা চাই নাই, টাকার অপশন আসে না, সম্পন্ন হয়ে যায়নি। এখানে বোধহয় একটু মানে ভুল বোঝাবুঝি আছে। সম্পন্ন হয়ে যায়নি, সম্পন্ন হওয়ার প্রসেসটাই হচ্ছে, মানে যাদের সম্পন্ন হয়নি ওনারা সব তথ্য দিয়ে দিয়েছেন, ওনাদের তথ্যটা এখন ভেরিফিকেশন স্টেজে আছে। তথ্য যাচাই বাছাই হচ্ছে, পাসপোর্টের সাথে তথ্য যাচাই বাছাই হয়ে গেলে আমরা যখনই বিএমইটি থেকে এটার উত্তর পেয়ে যাব, আমরা সাথে সাথে ওনাদেরকে একটি অ্যাপের মাধ্যমে নোটিফিকেশন পাঠাবো যে আপনার তথ্য যাচাই বাছাই সম্পন্ন হয়েছে, আপনি এখন টাকাটি পেমেন্ট করুন। সাথে সাথে উনি পেমেন্ট করার সাথে সাথেই রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন। আচ্ছা, এখানে আমি ছোট্ট করে দুই একটা প্রশ্ন নিয়ে নিই, তারপর আমরা মূল আমাদের একটি আছে সেটাতে আমরা যাব। কায়েস ইউসুফ বলছেন, 1 ডোজ নিলেও কি সৌদি আরব গিয়ে হোটেল কোয়ারেন্টাইন করা লাগবে? আচ্ছা হ্যাঁ, এটা 1 ডোজ নিলে আসলে আপনার কোয়ারেন্টাইন লাগবে না। সৌদি আরবে যেটি হচ্ছে যে ফাইজারের একটি টিকা এখানে নিলে সৌদি আরবে গিয়ে দ্বিতীয় ডোজ নেওয়া যাবে, সেক্ষেত্রে আপনার হোটেল কোয়ারেন্টাইনের বিষয়টি আসবে না বা করতে হবে না, কোয়ারেন্টাইনে থাকতে হবে। একজন বলছে যে আমি প্রবাসী অ্যাপসে রেজিস্ট্রেশন করেছি, আমার কিছু তথ্য ভুল হয়ে গেছে, এখন আমি কি করব? আচ্ছা, যাদের তথ্য পূরণে ভুল হয়েছে তাদেরকে আমি অনুরোধ করব info@amiprobasi.com অথবা আমাদের আমি প্রবাসী ফেসবুক পেজের মেসেঞ্জারে আমাদেরকে আপনার পাসপোর্ট নাম্বারটি দিলে আমরা এই তথ্যটি কারেকশন করার ব্যবস্থা নিব এবং আপনার সাথে যোগাযোগ করব। আমি অবশ্যই এই অনুষ্ঠানের পরে এই আপুর সাথে আমি আমাদের এই ইমেল আইডিটা আবার শেয়ার করে দিব, আপনি আপনার দর্শকদেরকে এই ইমেল আইডিটি শেয়ার করে দেবেন। info@amiprobasi.com অথবা আমাদের ফেসবুক পেজে মেসেঞ্জারে আমাদেরকে জানালে, পাসপোর্ট নাম্বারটি দিলে আমরা এটি ব্যবস্থা নিব। অবশ্যই আমি এটা কমেন্ট বক্সে দিয়ে রাখবো, আপনারা পেয়ে যাবেন। আরেকজন বলছেন যে আমি একটু শুরু থেকে পড়ার চেষ্টা করি, সহজ করার চেষ্টা করুন, কারণ আমাদের পাসপোর্ট পুলিশ ভেরিফাই করা, তাই তাড়াতাড়ি করলে ভালো হবে। আসলে এটি সহজ প্রক্রিয়া করারই চেষ্টা হয়েছে, এটি যেহেতু শুরুর দিকের একটা ধাপ এবং টোটাল ডিজিটালাইজড করলে পরবর্তীতে আপনারা এটাতে আসলে শুরুতে নতুন কিছু আসলে একটু অভ্যস্ত হতেই হয়, যেহেতু এটা একটা ক্রাইসিস মোমেন্ট, সেহেতু আপনারা একটু ধৈর্য ধরবেন নিশ্চয়ই। অনেকের ক্ষেত্রে অনেকে অধৈর্য হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে কারো হয়তো 1 মাস আছে, যেমন আমাকে একজন নক দিলেন যে তার সম্ভবত অগাস্টের 15 তারিখে ফ্লাইট, তো সেক্ষেত্রে তিনি এর মধ্যে টিকেটটা পাবেন কিনা, মানে তো এটা তো প্রসেসের বিষয়, নিশ্চয়ই সবকিছু সব ঠিকঠাক হলে তিনি পেয়ে যাবেন। একজন বলছেন আসলে প্রশ্নগুলো একটু, সিঙ্গাপুরে যাওয়ার জন্য কোনো নির্দিষ্ট ভ্যাকসিনের নাম দেওয়া হয়েছে, আর ফিঙ্গার কতদিন পর্যন্ত মেয়াদ থাকে? না, আমাকে আবার ফিঙ্গারিং করে যেতে হবে, আমার ফিঙ্গারিং করা 5 মাস হয়ে গেছে। ফিঙ্গারিং বলতে ফিঙ্গারপ্রিন্টের কথা বলছেন উনি।
আচ্ছা, এটা ফিঙ্গারপ্রিন্ট করে তো উনি বিএমইটি স্মার্ট কার্ড নিয়েছেন, এটা আবার নতুন করে জি করাতে জি হচ্ছে জি না, 5 জি। মাস হয়ে গেলে না 5 মাস লাগবে। হলে লাগবে না, কারণ এটি যেহেতু 1 জানুয়ারি 2021-এর পরে ওনার আর লাগবে না। হ্যাঁ, আরেকজন বলছেন মালয়েশিয়া প্রবাসী যারা ছুটিতে এসে লকডাউনের কারণে আটকা পড়েছে তারা কি রেজিস্ট্রেশন করতে পারবে? অবশ্যই করতে পারবে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং করাটা বাধ্যতামূলক। এবং করতে হবে যদি আবারও বাইরে যেতে জি, হয়। করতে হবে। হ্যাঁ। ধন্যবাদ আমি প্রবাসী অ্যাপের নির্মাতাকে, আমি সফলভাবে রেজিস্ট্রেশন করতে পেরেছি। অনেক ধন্যবাদ। আপনাকে এটি জানানোর জন্য অনেক ধন্যবাদ। আরো অনেক কমেন্ট এসেছে, আমরা সবগুলো পড়তে পারবো না, আমরা কিছু বেছে বেছে নিয়ে পড়ছি। নিশ্চয়ই আপনারা কিছু মনে করবেন না, কারণ এতটা সময় আমাদের হবে না। যারা প্রবাসী 2020 সালে দেশে আসছিল তাদের টিকা দেওয়ার বিষয়ে কিছু বলবেন প্লিজ। এতক্ষণ আমরা সেটা নিয়েই আসলে কথা বলছি, আপনি যদি পুরো অনুষ্ঠানটি একটু শোনেন তাহলে আপনি পুরোটা বুঝতে পারবেন। আর একজন বলছেন অনেক অনেক ধন্যবাদ দুজনকে, স্মার্ট কার্ড থাকলে রেজিস্ট্রেশন লাগবে না, তাহলে ভ্যাকসিন পাওয়ার প্রক্রিয়া কি দয়া করে জানাবেন। স্মার্ট কার্ড যাদের আছে, বিশেষ করে যারা 1 জানুয়ারি 2021-এর পরে রেজিস্ট্রেশন করেছেন, তাদের তথ্য ইতিমধ্যে বিএমইটির হাতে আছে, তারা সেটি সুরক্ষা অ্যাপসের সাথে শেয়ার করে দিবেন। আপনি সরাসরি সুরক্ষা অ্যাপসে যে ভ্যাকসিন রেজিস্ট্রেশন করলে আপনি এই অগ্রাধিকার তালিকার একজন সদস্য হিসেবে রেজিস্ট্রেশন করতে পারবেন। আচ্ছা, আরেকজন বলেছে সবুজ হুসাইন, আপু যারা মেডিকেল করেছে তারা কি এখন টিকা পাবে? আচ্ছা, মেডিকেল করাটা হচ্ছে তো একদম শেষের প্রক্রিয়া, তো সেই হিসেবে যেহেতু আপনি স্মার্ট কার্ড হাতে পেলেই তো আপনার আর করতে হবে না, যেহেতু আপনি এই বছরেই যাচ্ছেন। আরেকজন লিখেছে আমার তো 300 টাকা নিয়ে গেছে, তো কিছুই আসে নাই। আচ্ছা, এটা হওয়ার কথা না। আপনি একটু কষ্ট করে আমাদের যে ইমেল আইডিটি বললাম অথবা ফেসবুক মেসেঞ্জারে আপনার পাসপোর্ট নাম্বারটি দিবেন। আমি নিশ্চিত আপনার 300 টাকা যদি নেওয়া হয়ে থাকে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে এবং নাম্বারও আপনার জেনারেট হয়েছে। আপনি কষ্ট করে আপনার পাসপোর্ট নাম্বারটি আমাদের সাথে শেয়ার করবেন, আমরা আপনার এই বিষয়টি দ্রুত সমাধান করব। আরেকজন বলছেন স্বপন আহমেদ নিলয়, জুন মাসে ফিঙ্গার দেওয়া হয়েছে, এখন কি আমি প্রবাসী অ্যাপে রেজিস্ট্রেশন করব বা করা লাগবে কিনা? আমার মনে হয় লাগবে না, যেহেতু সে লাগবে জুন না মাসে যদি, হ্যাঁ। জি, করেছেন। লাগবে। হ্যাঁ, আরেকজন বলছেন আমি মেডিকেল ফিট, পুলিশ ক্লিয়ারেন্স কমপ্লিট, সব কাগজ রেডি, অফিস বন্ধ থাকার কারণে ভিসা লাগাতে পারি নাই, আমি কি রেজিস্ট্রেশন করতে পারবো? জানাবেন। আমার আমার মনে হয় উনি সরাসরি সুরক্ষা অ্যাপেই করতে পারেন, ভিসা যদিও ওনার আসে নাই। ভিসা দুবাইয়ের আসেনি, জন্য। কিন্তু ওনার বিএমইটি রেজিস্ট্রেশনটা কবে করা এটা একটু দেখতে হবে। যদি হ্যাঁ 1 জানুয়ারি পরে হয়ে থাকে তাহলে লাগবে না, আদারওয়াইজ করতে হবে। হ্যাঁ, না হলে সরাসরি সুরক্ষা অ্যাপে যেয়ে করতে পারবে। দুবাইয়ের জন্য কোনো ভ্যাকসিন অ্যাপ্রুভ এখন পর্যন্ত আমরা শুধু জানি যে কুয়েত এবং সৌদি আরবের কুয়েত জন্য এবং সৌদি ফাইনালি এটা আরব, জি নির্ধারণ করা হয়েছে। জি। আর এখানে একজন বলছেন যে প্রেমানুর 72 ঘন্টা কেন অপেক্ষা করতে হবে? তারপর কি নেগেটিভ উত্তর আসবে? এটা আসলে জি, ঠিক। আমি আবারও বলছি, যদিও একবার বলেছি আবারও বলছি খুব সংক্ষেপে, যে এটি একটি মানে কারিগরি সমস্যা না। এটি হঠাৎ করে আমাদের রেজিস্ট্রেশন রিকোয়েস্ট বেড়ে যাওয়াতে আমাদের বিএমইটির সাথে পাসপোর্ট ডেটাবেসের যে ভেরিফিকেশন প্রসেস সেই প্রক্রিয়াটিতে একটু সময় নিচ্ছে। এবং আমি আবারও বলছি, আমাদের মন্ত্রণালয়, আমাদের বিএমইটি, আমাদের মাননীয় মন্ত্রী, মাননীয় সচিব এবং মাননীয় ডিজি মহোদয় ওনারা নিজে এই দায়িত্ব নিয়ে এই প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য, সমাধান করার জন্য কাজ করছেন এবং খুব শীঘ্রই এটি সমাধান হয়ে যাবে। আচ্ছা, আরেকজন বলছেন সারোয়ার মিন্টু, 72 ঘন্টা অতিবাহিত হওয়ার পরও যদি ভেরিফিকেশন সম্পন্ন না হয় তাহলে কি করার? এর মধ্যে উত্তর পেয়েছেন নিশ্চয়ই, যেহেতু বলা জি হয়েছে যে। জি। সুতরাং আমরা এটা আর রিপিট করছি না। একজন বলেছেন আমি সৌদি থেকে ফাইনাল এক্সিট দিয়ে আসছি, এখন আমি আবার পুনরায় যেতে চাই, তাহলে আমার কি করতে হবে? আপনাকে তাহলে আবারও আপনার। বিএমইটি রেজিস্ট্রেশন করতে হবে। আচ্ছা, আরেকজনের একটা কমেন্ট করে আমরা একটু শেষের দিকে যাব। আমরা যারা মালয়েশিয়া প্রবাসী দেশে এসে আর যেতে পারি নাই, আমরা কি রেজিস্ট্রেশন করতে পারবো? অবশ্যই, আপনারাও করতে অবশ্যই পারবেন। পারবেন। আচ্ছা, ইতালিয়ান প্রবাসীরা একটা শুধু করে নি, যারা ইতালিয়ান প্রবাসীরা কিভাবে স্মার্ট কার্ড করব? মানে এটা আসলে স্মার্ট কার্ড করব বলতে আপনি যদি দেশে থাকেন আপনি বিএমইটিতে যে স্মার্ট কার্ড করতে হবে, জি। আর না হলে তো একজন বলছেন, আচ্ছা এটা বোধহয় আমরা একবার পড়েছি, ম্যান পাওয়ার। আচ্ছা, ম্যান পাওয়ার কার্ড থাকলে আমি কি প্রবাসী অ্যাপে রেজিস্ট্রেশন করা লাগবে? এটা একবার আমরা বলেছি, আবার উপরের দিকে একটু যাই। আচ্ছা, একজন বলেছেন ফাইজারের এক ডোজ টিকা নিলে সৌদি কোয়ারেন্টাইন লাগবে কিনা? আমি আচ্ছা, এইটার আসলে প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে এর আগে একবার যে লাগবে।
লাগবে না আসলে। কারণ সৌদির ক্ষেত্রে বলা হচ্ছে, সৌদি এবং কুয়েতের ক্ষেত্রে যে ফাইজারের ১ ডোজ নিলে তারা সেখানে গিয়েও আরেক ডোজ নিতে পারবেন। ২য় ডোজটি সেখানে নিতে পারবেন। আচ্ছা, এতক্ষণ আপনারা আসলে আচ্ছা, একজন খুব রিকোয়েস্ট করেছেন, আমি আরব আমিরাতে ২ টি টিকা দিয়েছি। এখন কি আমার টিকা প্রয়োজন পড়বে? আ ২ টি টিকা উনি আরব আমিরাতে দিয়েছেন। আমার মনে হয় না এখন আর আপনার টিকার প্রয়োজন পড়বে। ২ ওনার টি টিকা করে সনদ করে আপনি থাকলে দিয়ে আর যাবেন। প্রয়োজন পড়ার কথা না। জি। আচ্ছা, এখন যে বিষয়টি আপনাদেরকে একটু জানানোর জন্য আমরা বলছিলাম যে, কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন। এরই মধ্যে যেহেতু আমি প্রবাসী অ্যাপে আপনারা অনেকেই রেজিস্ট্রেশন করেছেন, তারপরেও রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অনেকে সমস্যা বোধ করছেন। সেই জায়গা থেকে তানভীর সিদ্দিকী আপনাকে একটু অনুরোধ করব যে, আপনি যদি একটু এই প্রক্রিয়াটি তাদেরকে ছোট্ট করে সংক্ষেপে একটু দেখান। বিশেষ করে শেষের দিকগুলো যদি একটু শুধু বুঝিয়ে দেন যে, বিশেষ করে শেষ জি, আ সম্পন্নের পরে তারা কি করবে সেই জায়গাগুলো, বা শেষ দিকে যাওয়ার পরে যখন সম্পূর্ণ হয়ে যাচ্ছে ৭২ ঘন্টা জি, ওয়েট করতে বলা হচ্ছে, বা এই প্রক্রিয়ার জি। জায়গায় তারা কি করবে। এবং আরেকটি বিষয় যে অনেকে প্রশ্ন করেছে যে, আমি একটি দেশে যাব, আমি তো সৌদি আরবে যাব বা কুয়েতে যাব, আমার কেন ৩ টি দেশ সিলেক্ট করতে হবে? এই যে এই অপশন গুলো ৩ টি করে অপশন দিতে হচ্ছে, এই বিষয়গুলো যদি একটু আপনি বুঝিয়ে বলেন। আচ্ছা, আমি এই আমার স্ক্রিনটি আসতে আমি একটা যে কাজটি করব সেটা হলো ৩টি দেশের ব্যাপারটি আমি একটু পরিষ্কার করি। এখানে আসলে ৩টি দেশকে একটি ওনার অপশন হিসেবে নেওয়া হয়েছে। আপনি সৌদি আরবে যাবেন, কিন্তু আপনি হয়তোবা আপনার চাকরি কনফার্ম হয়ে গেছে এজন্য, কিন্তু এই অ্যাপটি ডিজাইন করা হয়েছে যারা বিদেশে যেতে চান তাদের কথা মাথায় রেখে। কাজেই চাকরি নিশ্চিত হওয়ার আগে আপনার হয়তোবা প্রেফারেন্স থাকতে পারে, আপনি জানেন না কোথায় আপনি চাকরি পাবেন। সেক্ষেত্রে আপনার এটি সৌদি আরব হতে পারে, আপনার এটি দুবাই হতে পারে, আপনার এটি সিঙ্গাপুর হতে পারে। কাজে আমরা আপনার ৩টি চয়েস আমরা নিয়ে রাখছি, যাতে ভবিষ্যতে কোনো চাকরির পোস্টিং বা নোটিফিকেশন আসলে আমরা সেভাবে আপনাকে সিলেকশনের ক্রাইটেরিয়ায় ফেলতে পারি। আমার স্ক্রিনটি কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। একটু ছোট পরিসরে দেখা যাচ্ছে, কিন্তু আচ্ছা, দেখা যাচ্ছে। আমার আচ্ছা, আমি আমি অবশ্য ফুল স্ক্রিন ইস্যুটিকে একটু দিয়েই বলে রাখি, WhatsApp এর লিংকটিও আমি দিয়ে রেখেছি। চাইলে আপনিও শেয়ার করতে পারেন। আচ্ছা, এই ফাঁকে আমি জি। একটি প্রশ্ন করে নিচ্ছি। আম একজন বলছেন, যাদের এই যে উনি বলছেন যাদের ৭৮ হওয়ার পর ৭২ ঘন্টা অপেক্ষা করতে বলছেন, এখন কি আমরা অফিস গিয়ে করলে হবে? কোনো প্রবলেম হবে না তো? আচ্ছা, এটা আর অফিসে না, গিয়ে করার আপনি বিষয় না। যতক্ষণ জি, না অফিসে গিয়ে উনি পারবেন, উনি যতক্ষণ পর্যন্ত না ওনার ৩০০ টাকা পেমেন্ট করছেন, তার আগ পর্যন্ত ওনার সেই সুযোগটি আছে। উনি চাইলে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে যেয়ে আবারও প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। যতক্ষণ না পর্যন্ত ওনার টাকাটা পেমেন্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওনার সেই সুযোগটি আছে। আচ্ছা, আরেকজন বলছেন যে এনআইডি নাই। কোনো সমস্যা হবে কিনা? পাসপোর্ট থাকলেই হবে, এনআইডি না হলেও পাসপোর্ট চলবে। থাকলেই হবে, এনআইডি হ্যাঁ বাধ্যতামূলক না। আমি তাহলে আচ্ছা, এই লিঙ্কটি আরেকটা একটু দেখাচ্ছি। জি জি, জি, প্লিজ জি। আপনি শেষ করেন। জি, জি। এটা লাস্ট প্রশ্ন। কতদিন টিকা গ্রহণের পর সার্টিফিকেট অনলাইন থেকে পাওয়া যাবে? এটি আসলে সুরক্ষা অ্যাপের একটি বিষয়। আমাদের অভিজ্ঞতা বলে এটি টিকা গ্রহণের ৭২ ঘন্টার মধ্যেই অনলাইনে আপডেট হয়ে যায়। তারপরেও এটি আমরা নিশ্চিত করতে পারছি না, যেহেতু এটি সুরক্ষা অ্যাপস বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি বিষয়। জি। আমি কি আমার এটি দেখাতে পারি এখন? জি, 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 জি। আমি এজন্যই অপেক্ষা করছি যে জি। আপনি দেখুন। আচ্ছা, আমার এখানে আমি নিশ্চিতভাবে যারা ব্যবহার করেছেন আমার অ্যাপসটির একদম উপরে ডান কোনায় দেখবেন আমি আমার ল্যাঙ্গুয়েজ বা ভাষা নির্বাচন করতে পারবো। এটি ইংরেজি এবং বাংলা দুটি ভাষাই আছে, এবং এটি অ্যাপসটি ডাউনলোড করে যখন আমি প্রথম লগ ইন করছি, এবং আমি আমার মোবাইল নাম্বার অথবা ইমেইল দিয়ে অ্যাপসে রেজিস্ট্রেশন করতে পারবো। এখানে ব্যাপারটি পরিষ্কার করি, এখানে রেজিস্ট্রেশনের ২টি পার্ট, একটি অ্যাপস রেজিস্ট্রেশন, তারপরে বিএমইটি রেজিস্ট্রেশন। সো ইমেইল আইডি দিয়ে আমার অ্যাপস রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে আহ, আমি মোবাইল নাম্বারে বা ইমেইলে একটা কনফার্মেশন কোড পাবো, সেই কোডটি দিয়ে আমাকে রেজিস্ট্রেশনটা সম্পন্ন করতে হবে।
এরপরই একজন দর্শক যেটি প্রশ্ন করছিলেন, আমি কোন কোন দেশ আমার প্রেফারেন্সে আছে, এরকম 3টি দেশের নাম আমাকে সিলেক্ট করতে হবে। আমি 3টির বেশিও সিলেক্ট করতে পারি। অর্থাৎ গুগল অ্যাপ, গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি প্লে নামানো স্টোর হলো, থেকে নামানোর ডাউনলোড পরে ডাউনলোড করার পরেই আমি আমার মোবাইল নাম্বার দিয়ে এই অ্যাপসটিতে রেজিস্ট্রেশনটা সম্পন্ন করব। এটা কি সামান্য একটু জুম করা যাবে, মানে একটু ক্লোজ করা যাবে? আমি আসলে ফুল স্ক্রিনই করে রেখেছি। আচ্ছা, আহ, ঠিক আছে। এখান থেকে এটি আর আসলে জুম করার অপশনটি পাচ্ছি না আমি আমার এই পোর্টাল থেকে। এরপর আমাকে খুব সাধারণ 2-3টি প্রশ্নের উত্তর দিতে হবে। আপনি কি পুরুষ নাকি মহিলা, আপনি কি এর আগে বিদেশে কাজ করেছেন কিনা, এবং আপনার শিক্ষাগত যোগ্যতা কি। আপনি যদি অ্যাপসটি দেখেন, আমরা ব্যবহারের সুবিধার জন্য এখানে টাইপ করে দেওয়ার মতো অপশন খুব কম রেখেছি। সিলেক্ট করে ড্রপ ডাউন থেকে সাবমিট করলেই এটি নিয়ে নিচ্ছে। এই যে আমার এই 3টি প্রশ্নের উত্তর দেওয়ার পর যে স্বাগতম, এটি নিশ্চিত করছে যে আমি প্রবাসী অ্যাপসে আমার রেজিস্ট্রেশনটা সম্পন্ন হয়েছে। এরপর আমি আমার বিএমইটি রেজিস্ট্রেশনের জন্য আবেদন প্রক্রিয়া শুরু করুন এই অপশনে গিয়ে বিএমইটি ফর্মটা নিতে পারবো। বিএমইটি রেজিস্ট্রেশন যখন আমি শুরু করব, তখন বিএমইটি রেজিস্ট্রেশনের জন্য আমাকে যেটা করতে হবে যে আমার পাসপোর্টটি স্ক্যান করতে হবে। এই আবেদন প্রক্রিয়া শুরুতেই আমার পাসপোর্ট স্ক্যান করুন অপশনটি আসবে। এই পাসপোর্ট স্ক্যান বাটনটি আমি প্রেস করার পরই আমাকে আমার ক্যামেরাটা অন করতে হবে, এবং ওই পাসপোর্টের যেই মানে পাতায় আমার তথ্যগুলো আছে, পাসপোর্ট নাম্বার এবং অন্যান্য, সেই পাতাটি স্ক্যান করলেই স্বয়ংক্রিয়ভাবে পাসপোর্ট নাম্বারটি এখানে ইনপুট হয়ে যাবে। আমি একটু এগিয়ে যাই। এই প্রক্রিয়াটির মধ্যে দিয়ে হয়তো সবাই গিয়েছেন। এই পাসপোর্ট নাম্বারটি স্ক্যান হয়ে যাওয়ার পরপরই আমরা এটা পাঠিয়ে দেই বিএমইটির কাছে পাসপোর্ট ডেটাবেসে ভেরিফাই করার জন্য। যেই প্রক্রিয়াটাতে যে সবাইকে আসলে 72 ঘন্টার একটা সময় চাওয়া হয়, কারণ এই প্রক্রিয়াটিতে একটু সময় লাগছে বর্তমানে, যেটি আমাদের মন্ত্রণালয় কমিয়ে আনার চেষ্টা করছেন। ইতিমধ্যে এই প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার মধ্যেই কেউ যদি ইচ্ছা করেন, তারা বাকি তথ্যগুলো এখানে পূরণ করে রাখতে পারবেন তাদের কাজটি এগিয়ে নেওয়ার জন্য। এখানে বিএমইটি রেজিস্ট্রেশনের জন্য বেশ কিছু তথ্য দিতে হয়, যেটি জেলা অফিসে গেলেও আমাদের দিতে হয়। সেটি এই অ্যাপসেই পূরণ করে নিবেন। এটি খুব, এবং এখানেও বেশিরভাগ জিনিসই আমরা ড্রপ ডাউন থেকে সিলেক্ট করেই ইনপুট করতে পারবো। এখানে যোগাযোগের তথ্য, নমিনির তথ্য, তার জরুরি যোগাযোগ বা ইমার্জেন্সি কন্ট্যাক্টের তথ্য, এই সব তথ্যগুলো এখানে পূরণ করতে হবে। এই তথ্যগুলা বিএমইটি ফর্মেরই তথ্য, আমরা এই অ্যাপসের মাধ্যমে নিয়ে নিচ্ছি ব্যবহারকারীর কাছ থেকে। ভাষা, আমার দক্ষতা, সবকিছুই আমি এখানে দিতে পারবো। এই যে পেমেন্ট করুন অপশনটি আসলো, এই অপশনটি তখনই পাবেন যখন আমরা বিএমইটির কাছ থেকে নিশ্চিত হব যে আপনার তথ্যটি পাসপোর্ট ডেটাবেজের সাথে ভেরিফাই হয়েছে। পাসপোর্ট ডেটাবেজের সাথে ভেরিফাই হয়ে গেলে এই পেমেন্ট করুন অপশনটি আপনি পাবেন, এবং এখানে যেই আপনি বিকাশে আপনার পেমেন্টটি করতে পারবেন। এবং এই পেমেন্টটি হয়ে যাওয়ার সাথে সাথেই এই পেমেন্ট করুন অপশনটি যখন আসবে, মানে আপনি যদি সাথে সাথে নাও পান, কারণ হচ্ছে যেটা বললাম যে পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য একটু সময় লাগছে, সেটি যখন ভেরিফিকেশন হয়ে যাবে সাথে সাথে অ্যাপসের মাধ্যমে আপনি একটা নোটিফিকেশন পাবেন এই পেমেন্টের জন্য। তখন এখানে এসে আপনি পেমেন্টটি করতে পারবেন, এবং পেমেন্ট করার সাথে সাথে আপনার বিএমইটি রেজিস্ট্রেশন নাম্বারটি সাথে সাথেই চলে আসবে।
এবং এটি নিশ্চিত করবে আপনার বিএমইটি রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে এবং আপনি এরপরেই সুরক্ষা অ্যাপসের রেজিস্ট্রেশনের জন্য অগ্রাধিকার তালিকায় আপনার নাম আহ, আহ, স্বয়ংক্রিয়ভাবেই নিবন্ধিত হয়ে যাবে। আপনি শুধু আচ্ছা, সুরক্ষা অ্যাপসে যে রেজিস্ট্রেশনটি করবেন। এখানেই যে 72 ঘন্টা অপেক্ষা করার কথা বলা হচ্ছে, সেটা কি এই জি জি জি, এখানে অপেক্ষা করার কথা বলা হচ্ছে, যেটি হচ্ছে এই পেমেন্টটি আমরা বলছি যে আমরা আগে থেকেই পেমেন্ট নিচ্ছি না। আগে আমরা পাসপোর্টের ভেরিফিকেশনটা যখন বিএমইটি আমাদের নিশ্চিত করছে তখনই শুধুমাত্র আমরা পেমেন্টটা নিচ্ছি। এটাতে যেটা সুবিধা হচ্ছে যে একজন দর্শক যেমন প্রশ্ন করলেন যে ওনার এখানে এসে ওয়েট করতে হচ্ছে, উনি কি এখন অফিসে যে রেজিস্ট্রেশন করবেন কিনা, সেই অপশনটি ওনার খোলা থাকছে। যতক্ষণ পর্যন্ত না পেমেন্ট অপশনটি এনেবল হচ্ছে এবং উনি পেমেন্ট করছেন ততক্ষণ পর্যন্ত সেই অপশনটি খোলা থাকছে। আচ্ছা, এখানে একজন বলছেন যে আমি একবার দিয়ে টাকা পাঠানোর পর আবার পেমেন্ট করার কথা বলছে। এটি হওয়ার কথা না। এমন যদি কিছু হয়ে থাকে আপনি একটু কষ্ট করে আপনার পাসপোর্ট নাম্বারটি আমাদের সাথে শেয়ার করবেন আমাদের ইমেইলে অথবা আমাদের মেসেঞ্জারে। আমরা অবশ্যই এটির সাথে সাথে আপনার সমস্যাটা আমরা খতিয়ে দেখব। জি, অনেক ধন্যবাদ তানভীর সিদ্দিকী। খুব সুন্দর একটি উপস্থাপনা। আমরা এই ইয়ে থেকে একটু বের হতে পারি কিনা, মানে আমরা স্লাইড শো কি জি জি আমাদের জি মোটামুটি। আচ্ছা, এটা জি, তাহলে আমার আমি এই জি জি আপনি একটু রিমুভ করে দিতে পারেন। আচ্ছা, এখানে জাস্ট কয়েকটি প্রশ্নের আমরা উত্তর দিব, তারপরে আমরা আমাদের আজকের মতো জি লাইভ প্রোগ্রাম এখানে শেষ করব। অনেক প্রশ্ন এসেছে, আসলে এত প্রশ্নের উত্তর দেওয়া বোধহয় সম্ভব হবে না। একটু আমি কয়েকটি করে পড়ছি। যারা আসলে বাংলাটা ইংলিশে লিখেছেন তাদের জন্য আমাদের আসলে, আমি এরপরে আর এটি আসলে পড়বো না। এইভাবে লিখলে বাংলাটাই লিখতে হবে, কারণ আমি এটি আসলে আমি আজকে বিএমইটি অফিসে গিয়ে ফর্ম জমা দিয়ে আসছি। 72 ঘন্টা ওয়েট করি নাই, টাকা জমা দিই নাই অ্যাপসে। আর কোনো প্রবলেম হবে কিনা? না, আপনি যে কোনো একটি মাধ্যমে টাকা জমা দিলেই আপনার রেজিস্ট্রেশন হবে। সেটা বিএমইটি অফিসে যেটি বিকাশের মাধ্যমে সাধারণ প্রক্রিয়া সেটিতেও হবে, অথবা আমি প্রবাসী অ্যাপসে দিলেও হবে। যে কোনো একটি মাধ্যমে দিলেই হবে, আপনার কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখানে একজন বলছে যে আচ্ছা, এটি আমরা বলেছি। একজন বলছে যে বিকাশে কিভাবে পেমেন্ট করতে হবে, এটি তো আসলে অপশনই চলে আসবে আমি জি, প্রবাসী অ্যাপে। বিকাশে পেমেন্টটা আপনি যদি আমি প্রবাসীর মাধ্যমে যান, যখন পেমেন্ট অপশনটা এনেবল হবে ওখানেই আপনার বিকাশ পেমেন্টের অপশনটা আপনি পেয়ে যাবেন। এখানে বলেছে একজন যে জাকারিয়া সিদ্দিক, যাদের 6 মাস হয়ে গেছে তাদের কি উপায়? 6 মাস মানেই আমি ধরে নিচ্ছি এটি জানুয়ারির আগে তাদেরকে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। আচ্ছা, এখানে একজন বলছেন, আচ্ছা, অনেকে ধন্যবাদ দিয়েছেন এই আয়োজনের জন্য। সাবিনা পুথি আপাকে ধন্যবাদ দিয়েছেন। আরেকজন বলছেন সুন্দর উপস্থাপনা তানভীর সিদ্দিকী। আরেকজন বলছেন সুন্দর সাবলীল ভাষায় উপস্থাপনা। আচ্ছা, আরো কিছু কমেন্ট পাচ্ছি। আমি বিকাশে টাকা দিই। আমরা একটু মূল প্রশ্নগুলো নিচ্ছি বা সমস্যাগুলোর কথা নিচ্ছি। আমি বিকাশে টাকা দিয়েছি কিন্তু কিছুক্ষণ পর আবার টাকা চাচ্ছে। এমনকি বিএমইটি কোনো নাম্বার আমি পাইনি। এখন কি করব? আমি এই প্রশ্নটি থেকে নিশ্চিত না উনি কি আমি প্রবাসীর মাধ্যমে টাকাটি দিয়েছেন নাকি সরাসরি বিকাশে টাকা দিয়েছেন। আহ উনি বোধহয় আমি বিকাশে টাকা দিয়েছি কিন্তু কিছুক্ষণ পর আবার জি। টাকা চাচ্ছে। এটি যদি আমি বিকাশে আমি প্রবাসীতে যদি হয় আমি তাহলে প্রবাসীতে হয় আপনি আপনার পাসপোর্ট নাম্বারটি আমাদের সাথে শেয়ার করবেন, আমরা আপনার বিষয়টি আমরা সমাধান করে দেব। এবং আপনাদেরকে জানানোর মাধ্যম হলো ওই যে ইনফো যেটি আপনি বললেন যে info@amiprobasi.com অথবা আমি প্রবাসী ফেসবুক পেজে গিয়ে আমাদের মেসেঞ্জারে আমি আমার ইমেল আইডিটি আপনার সাথে শেয়ার করে দিব। আপনি আপনার দর্শকদের সাথে একটু কমেন্ট বক্সে শেয়ার করে দেবেন। আচ্ছা, সবার ওই একই প্রশ্ন, 72 ঘন্টা পরেও যদি ভেরিফিকেশন না হয় তখন কি করা লাগবে? ওই যে অপেক্ষা আপনাকে জি অপেক্ষা করতে হবে। আমি প্রবাসীতে নতুন করে আপনার রেজিস্ট্রেশন বা কোনো কিছু দেওয়ার দরকার নেই, আপনাকে অপেক্ষা করতে হবে। আর আপনার যদি মনে করেন যে আপনি জেলা অফিসে যে চেষ্টা করবেন সেটি একটি অপশন তো থাকছেই। তবে আমি প্রবাসীতে নতুন করে কিছু করতে হবে না অপেক্ষা করা ছাড়া। আচ্ছা, আমি একজন লিখেছেন আমি কাতার থেকে ছুটিতে এসেছি, 18 মাস হয়েছে, এখন আমি কি টিকা পাবো? আপনার রেজিস্ট্রেশন করতে হবে একই প্রক্রিয়ায়। জি দুবাই চীনের টিকা অ্যাপ্রুভ আছে, এটা সরকারের কাছে জানান একটু, যেন আমরা দুবাই প্রবাসীরা পাই চীনের টিকা। এটির জন্য আসলে রেজিস্ট্রেশন করতে হবে, সব টিকার জন্য রেজিস্ট্রেশন করতে হচ্ছে প্রবাসীদের, যদি করতে আপনি হবে। অগ্রাধিকার পেতে চান। আপু প্লিজ, আমি 21/6/2021-এ ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি, আমি রেজিস্ট্রেশন করতে হবে। আচ্ছা, করতে হবে কিনা উনি জানতে চেয়েছেন। 21/6/2021
এটি তো 21/6/2021 গত করলে তো মাসে। আসলে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই। পাসপোর্টে ভিসা না লাগলেও রেজিস্ট্রেশন করা যাবে? যাবে। আমার রেজিস্ট্রেশন করা আছে। আমি আমি প্রবাসী অ্যাপ দিয়ে রেজিস্ট্রেশন ৭৮ হয়ে আছে। তাতে আমার কোনো সমস্যা হবে কিনা? মানে আমার রেজিস্ট্রেশন করা আছে। তার একবার রেজিস্ট্রেশন করা আছে। আমি প্রবাসী অ্যাপ দিয়ে রেজিস্ট্রেশন ৭৮% হয়ে আছে। তাতে আমার কোনো সমস্যা হবে কিনা? যদি আপনার আগের রেজিস্ট্রেশনটি 2021-এর 1 জানুয়ারির আগে হয়, তাহলে আপনি আমি প্রবাসীর এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করে ফেলবেন। আর যদি আপনার 1 জানুয়ারির পরে হয়ে থাকে, তাহলে বাকি প্রক্রিয়াটি সম্পন্ন না করলেও হবে, একবার রেজিস্ট্রেশনই হবে। আচ্ছা, আরেকজন বলছেন, আপু আমি সৌদি আরব যাবো, কিন্তু এখনো মেডিকেল করি নাই। এখন কি ভ্যাকসিনের জন্য আবেদন করতে পারবো? অবশ্যই আপনি সরাসরি সুরক্ষা অ্যাপে যেয়ে আবেদন করতে পারবেন। আরেকজন বলছেন যে ম্যাডাম আমি একজন কুয়েত প্রবাসী, আমি প্রবাসী অ্যাপে রেজিস্ট্রেশন করেছি, এখন সুরক্ষা অ্যাপে করতে পারি নাই। আইডি কার্ডের নাম্বার, আচ্ছা আমি আসলে একটু ঠিক বুঝতে পারছি না লেখাটা। আমি আসলে বুঝিনি সুরক্ষা অ্যাপে কোন আইডি চাচ্ছে। উম, আচ্ছা, কুয়েত প্রবাসী আমি বুঝলাম, প্রবাসী অ্যাপে রেজিস্ট্রেশন করেছি, এখন সুরক্ষা অ্যাপে করতে পারি নাই। আচ্ছা, সুরক্ষা অ্যাপ আসলে আচ্ছা, কাজ করবে সুরক্ষা কখন? অ্যাপটি কাজ করবে 5 তারিখের পরে। জি। জি। আচ্ছা, আরেকজন লিখেছেন, দুবাই সিনোফার্মের টিকা অ্যাপ্রুভ আছে, এটা কোনো সাংবাদিক বলে না কেন? সবাই যদি বলে চীনের টিকা প্রবাসীদের কাজে আসে না, এটা জানা উচিত। আচ্ছা, ওকে। তো সেক্ষেত্রে ফাইজারের টিকা নেওয়ার আপনাদের অপশন আছে। আর একজন লিখেছেন, যারা বিদেশ যাবে তারা কিভাবে নিবন্ধন করবে? যারা বিদেশ যাবে তারা একই প্রক্রিয়া নিবন্ধন করবে। এতক্ষণ আমরা যেটা নিয়ে কথা বলছিলাম আসলে জি। সেইভাবেই করতে হবে। আরেকজন বলছেন, আমার বিএমইটি কার্ড ২০১৬ সালে করা, এখন কি নতুন করে করতে হবে? আপনার যদি জি, কার্ডের মেয়াদ না থাকে তাহলে আবার করতে হবে। করতে হবে, ওনাকে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। একজন বলেছেন, দরকারি লাইফ কাজে লাগবে। ইসমাইল দুবাই থেকে। ধন্যবাদ ইসমাইল ভাই। ধন্যবাদ। উনি আমার আসলে পরিচিত। আরেকজন লিখেছেন, আমার নমিনির আইডি কার্ড নাই, তাই আমি আইডি নাম্বার দিতে পারি নাই। আমারটা কি হবে? এটা যদি একটু বলতেন। মোজাম্মেল ভাই। নমিনির আইডি কার্ড ম্যান্ডেটরি ফিল্ড না। আহ, আপনার প্রক্রিয়াটি কোন জায়গায় আটকে আছে জানলে ভালো হতো। এটি অবশ্যই হবে। আপনি যদি কোনো সমস্যা ফেস করে থাকেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, আরেকজন লিখেছেন যে, আপু আমি প্রবাসীতে রেজিস্ট্রেশন কমপ্লিট করেছি, এখন আমাকে কি করা লাগবে? এখন আপনি একটু অপেক্ষা করুন, সুরক্ষা অ্যাপে সুরক্ষা রেজিস্ট্রেশন অ্যাপে করার জন্য। রেজিস্ট্রেশন করতে হবে ভ্যাকসিনের জন্য। আচ্ছা, এখানে আরো একটা দেখছি। আরো একটা মানে অনেক আছে, এতগুলো আমরা শেষ করতে পারবো না। 29/12/2020 বিএমইটি কার্ড করেছি, এখন কি আবার বিএমইটি কার্ড করা লাগবে? না, লাগবে না। জি, রেজিস্ট্রেশন করতে হবে। 2020-এ হয়ে থাকলে আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে জি, ওনাকে। টিকার জন্য রেজিস্ট্রেশন করতে হবে, কিন্তু বিএমইটি কার্ড তার করতে হবে না। যেহেতু কার্ড ডিসেম্বরে করা, গত বছরের ডিসেম্বরে করা। টিকার জন্য সে নিবন্ধন করবে। মানে স্মার্ট কার্ডের জন্য সে করবে কিনা সেটির কথা সে বলছে আমার মনে হয়। আচ্ছা, সেটির ব্যাপারে বলেছে। আচ্ছা, এটি তো আমি বললাম। আরেকজন লিখেছে, আসলে সবকিছু ভাষা যদি আপনারা আরেকটু পরিষ্কার করে বলেন তাহলে একটু বুঝতে পারি। এখানে একজন লিখেছে যে, ম্যাম আমি সৌদি আরব যাব, আমার সব রেডি, শুধু টিকিট করে যাওয়া বাকি। এখন আমি ফাইজারের টিকা কিভাবে নিব? আমার বাসা তো বান্দরবানে। ও আচ্ছা, এই ব্যাপারে আহ, কোনো। হ্যাঁ, সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করে উনি ওখানে টিকা কেন্দ্র নির্বাচন করতে পারবেন, ওনার কাছ থেকে যেটি সবচেয়ে কাছে হয়। হ্যাঁ, হ্যাঁ। যেহেতু উনার সবকিছু রেডি, যেহেতু উনি জি। এই চলতি বছরের জন্যই সবকিছু প্রসেস করেছেন, তার মানে তো উনার শুধু সুরক্ষা অ্যাপে করলেই হবে। এই যেই সমস্যার কথা বলছিলাম, আসলে আমার অলরেডি ৭২ ঘন্টা হয়ে গেছে, কোনো মেসেজ পাইনি। এখন নতুন করে আবার রেজিস্ট্রেশন করব কিনা? আমি প্রবাসীতে নতুন করে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই। আমরা এটার জন্য অপেক্ষা করছি। আপনার যেই ভেরিফিকেশন, এটির কনফার্মেশন চলে আসলে আমরা এটি প্রসেস করব এবং আপনাকে আচ্ছা, মেসেজের মাধ্যমে জানিয়ে দেব। এখানে একটি বিষয় জানার, যে কারো যদি ৭২ ঘন্টার পরেও, মানে যেটি বলা হচ্ছে ৭২ ঘন্টা অপেক্ষা করার কথা, যদি ৭২ জি, ঘন্টা জি, পরেও না আসে, তাহলে জি। ফিরতি কোনো এসএমএস না আসলে তখন সে কি করবে? আবার নতুন করে আসলে করবে? আমরা এই যাদের ভেরিফিকেশন গুলো এখনো বাকি রয়ে গেছে, সবারটা নিয়েই আমরা মন্ত্রণালয়ের সাথে কাজ করছি। সবগুলোকেই আমরা ধীরে ধীরে কনফার্মেশন পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা নিব।
এখানে লাস্ট একটা প্রশ্ন আমি নিচ্ছি, এরপরে আমি আর নিতে পারবো না, দুঃখিত। আমার টাকা কাটা হয়েছে, এখন আমি কি করব? কিছুই আসেনি, আবার টাকা পে করতে বলছে। আমি প্রবাসীতে ২ বার টাকা পে করতে বলার আসলে সুযোগ একেবারেই নেই। তারপরেও আপনি যে সমস্যাটি আহ, বলেছেন এটি নিয়ে আপনার পাসপোর্ট নাম্বার সহ আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা অবশ্যই আপনার সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, অনেক ধন্যবাদ তানভীর সিদ্দিকী। আর আসলে আপনার সময়ের কথা চিন্তা করে আমি আসলে কন্টিনিউ করছি না, আপনি বললে আরো কিছুক্ষণ করব, প্রশ্ন নিব, না হলে আমরা এখানেই শেষ করব। যদি অনেক বেশি প্রশ্ন থাকে আরো কিছুক্ষণ আমরা নিতে পারি। আচ্ছা, তাহলে আমি আর কয়েকটি প্রশ্ন নিচ্ছি। জি। আপনাদের যাদের প্রবাসী ভাইদের যারা সঙ্গে আছেন এতক্ষণ, তাদের সবাইকেই ধন্যবাদ। আসলে সময় অনেক কম। আম, তারপরেও যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে আপনারা লিখতে পারেন ঝটপট, আমি সেগুলো পড়ার চেষ্টা করছি। একজন লিখেছেন, আমি প্রবাসী অ্যাপে অনেক প্রবলেম হচ্ছে, 31% 36% পর্যন্ত হলে পরে আবার প্রথমে চলে যায়। আচ্ছা, এটি আমি একটু পরিষ্কার করি। এটি প্রথমে চলে যায় না। আপনি এই যে ৩১ বা ৩৬% পর্যন্ত এসে আটকে আছেন, এটি পাসপোর্ট ভ্যালিডেশনের জন্য। এর মধ্যে আপনি আমি প্রবাসীর অন্যান্য যে অপশনগুলো আছে, যেখান থেকে আপনি পাসপোর্ট অফিস সংক্রান্ত, এজেন্সি সংক্রান্ত তথ্য দেখার, সেগুলো আপনি দেখতে পাবেন। কিন্তু আবেদন প্রক্রিয়াধীন ওই অপশনটি ক্লিক করলে আবার আপনি ৩৬% যেখানে আছে সেখান থেকে আবার শুরু করতে পারবেন। আচ্ছা, নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন মোহাম্মদ আলামিন মোরল। আরেকটি প্রশ্ন আপনি একটু যদি দেখে নিতেন। স্যার, আমার প্রশ্নটা হলো, আমি বিবাহিত কিন্তু অবিবাহিত লিখে ফেলেছি, এবং নমনীয় যেটা সেটা আমার বাবার নাম, নমিনি। মার, নমিনি। সরি নমনির, মানে নমিনি হবে নমিনির, এটা সম্ভবত, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ নমিনির যেটা সেটা আমার বাবার নাম, মার নাম দিয়েছে। আমার এটা ভুল হয়েছে, সব ঠিক আছে, বাকি সব ঠিক আছে, এখন সেক্ষেত্রে উনি কি করবেন? আপনার এই আপনার পাসপোর্ট নাম্বারটি নিয়ে আমাদের সাথে একটু যোগাযোগ করবেন ইমেইল অথবা মেসেঞ্জারে, আমরা আপনার সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। আরেকটি প্রশ্ন নিচ্ছি, রেজিস্ট্রেশন হয়েছে কিন্তু ভেরিফিকেশন এসএমএস পাচ্ছি না। আগস্টের 14 তারিখে আমার ফ্লাইট, এর আগে কি টিকা পাবো? আচ্ছা, আমি ওনার সম্ভবত ওই ৭২ ঘন্টার সমস্যাটি ওনার হচ্ছে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, আমরা মন্ত্রণালয় বিএমইটির সাথে কাজ করছি, সব পেন্ডিং ভেরিফিকেশনই আমরা সম্পন্ন করার চেষ্টা করছি। একজন লিখেছেন, আম, মোহাম্মদ হৃদয় খান, আমি ভিজিট ভিসায় যাব বোধহয় লিখেছে, জি। আমি রেজিস্ট্রেশন করব বা কিছু একটা লিখেছে, ভিজিট যাই হোক। ভিসার জন্য তো আসলে রেজিস্ট্রেশন লাগবে না, এটি শুধু প্রবাসী কর্মীদের জন্য। ভিজিট ভিসার ব্যাপারটা আসলে উনি কিভাবে কোন দেশে যাচ্ছেন সেটি দেখার বিষয়, কারণ ভিজিট ভিসাটা আসলে ভিজিট ভিসা বলে কোনো কর্ম ভিসা নেই, এটি আসলে গেলে অনেক সময় বিপদে পড়তে হয়। অনেক সময় বলতে বেশিরভাগ সময় বিপদে পড়তে হয়। সবসময় আমরা প্রবাসী ভাইদের বলি যে আপনারা সচেতন ভাবে দেখে শুনে কাজ সম্পর্কে জেনে তারপরে যাবেন ভিসার। বিশেষ করে ভিজিট ভিসার ক্ষেত্রে অবশ্যই অনেক বেশি সতর্কতা, এবং ঠিক কি কাজ নিয়ে যাচ্ছেন তার সব যে চুক্তিপত্র সেগুলো অবশ্যই যাচাই বাছাই করে তারপরে যাবেন। তারপরেও আমরা বলতে পারি যে ভিজিট ভিসা আসলে কখনোই নিরাপত্তা দেয় না, কোনো নিরাপদ কর্মপরিবেশ বা নিরাপদ কর্মস্থল দেয় না। সেক্ষেত্রে আপনি অবশ্যই যাচাই বাছাই করে আপনাকে যে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আপনি যাচ্ছেন বা যার মাধ্যমে যাচ্ছেন, আপনি আবারও অবশ্যই ক্রস চেক করবেন এবং সবকিছু নিশ্চিত হয়ে তারপরে যাবেন। অনেক ধন্যবাদ, আজকের মধ্যে এখানে শেষ করছি। আসলে এর সঙ্গে যেগুলো আমি পাচ্ছি অনেক প্রশ্ন, যেগুলো আমি নিজে পড়তেই পারছি না। আমি সঙ্গে সঙ্গে পাইছি প্রবাসী অ্যাপস থেকে কার্ড নাম্বারটি। আচ্ছা, উনি তার মানে সম্পূর্ণ করে ফেলেছেন। করে সে ফেলছেন, জানানোর নিশ্চয়ই জন্য বুঝতে পারছেন। ধন্যবাদ। হ্যাঁ। আরেকজন বলছেন, এই যে মালয়েশিয়া প্রবাসী একজন বলছেন যে মালয়েশিয়াতে যারা ছুটিতে এসেছেন তারা আটকা পড়েছেন, তারা রেজিস্ট্রেশন করতে পারবেন কিনা। জি, পারবেন। এখানে আচ্ছা, একদম শেষের দিকে আবার বেশ কিছু প্রশ্ন এসেছে, আমি ছোট্ট করে আরো কয়েকটি নিয়ে নিচ্ছি। এখানে একটি বিষয় এসেছে, আমি প্রবাসী অ্যাপস থেকে ১ জুলাই ২০২১ বিকাশে পেমেন্ট করেছি, আমার বিএমইটি নাম্বার পেয়েছি, আমি কি ৫ তারিখ সুরক্ষা অ্যাপসে নিবন্ধন করতে পারবো? অবশ্যই পারবেন। আচ্ছা, উনি এখন বিএমইটি যে নাম্বার প্রশ্নগুলো পেয়ে গেছেন। আচ্ছা, এখন যে প্রশ্নগুলো আসছে এগুলো মোটামুটি আমরা সবই উত্তর দিয়েছি। এখন এগুলো আসলে খুব যেগুলো হচ্ছে, আমার বিএমইটি ২/১/২০১৯ করেছি। এখন আমার আবার কি জি, বিএমইটি ওনাকে রেজিস্ট্রেশন করতে করতে হবে, হবে? ওনাকে করতে হবে 2019-এ করা যেহেতু। আপা, আমি দুবাই থেকে ২ ডোজ টিকা নিয়ে দেশে ছুটিতে আসছি।
এখন আমার কি টিকা দেওয়া লাগবে কিনা? আমার মনে হয় লাগবে না, যেহেতু ২ ডোজ লাগবে টিকা না। দিয়ে তিনি জি। দেখিয়েছিলেন। আ আরেকজন লিখেছেন, "আমার ৭২ ঘন্টা কেন আটকে রাখলে? এটা কি হলো?" এটা আসলে আমরা এটি এতক্ষণ জি, বলেছি আসলে। বলেছি, আ হ্যাঁ। আমি প্রবাসী সুরক্ষা অ্যাপস এগুলো iPhone এ ডাউনলোড হচ্ছে না। জি, আমাদের আমি প্রবাসী অ্যাপসটি শুধুমাত্র অ্যান্ড্রয়েড ভার্সনই আছে। আইফোনের যে ভার্সন সেটি নিয়ে আমরা কাজ করছি, সেটি এখনো আর রিলিজ হয়নি। আচ্ছা, এটি বলছে যে, "আমি গতকাল বিএমইটিতে পেপার জমা দিছি রেজিস্ট্রেশনের জন্য। এখন আমি যদি আমি প্রবাসী সফটওয়্যারে রেজিস্ট্রেশন করি, তবে কি কোনো সমস্যা হবে?" বিএমইটিতে রেজিস্ট্রেশনের জন্য যে পেপারটি জমা দিয়েছে এটি পরিষ্কার না রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে কিনা। যদি উনি রেজিস্ট্রেশন নাম্বার না পেয়ে থাকেন তাহলে আমি প্রবাসী দিয়ে অবশ্যই রেজিস্ট্রেশন করতে পারবেন। আর রেজিস্ট্রেশন আসলে নাম্বার পেয়ে থাকলেও এতে কোনো সমস্যা নাই। আমরা আমি প্রবাসী থেকে ওই রেজিস্ট্রেশন নাম্বারটাই এনে ওনাকে অ্যাপসে দেখাতে পারবো। কাজে উনি নিশ্চিতভাবে আমি প্রবাসী অ্যাপসে আবার রেজিস্ট্রেশন করতে পারেন। আচ্ছা, এখনো আসলে অনেকেই প্রশ্ন করছেন, কন্টিনিউয়াস প্রশ্ন করছেন। নতুন, নতুন প্রশ্ন করছেন। এখানে একজন লিখেছেন যে, "আমার তো রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে এবং বিএমইটি নাম্বার এসেছে, কিন্তু মোবাইলে কোনো এসএমএস আসে নাই।" আসলে বিএমইটি নাম্বার যদি আপনার অ্যাপসে এসে থাকে আপনার আর আলাদা করে মোবাইলে কোনো এসএমএস এর দরকার নেই। আপনি ৫ তারিখে সুরক্ষা অ্যাপসে রেজিস্ট্রেশন করতে পারবেন। উফ! এখানে একজন বলেছেন যে, "আমি প্রবাসী অ্যাপ দিয়ে রেজিস্ট্রেশন করছি, তবে ৭২ ঘন্টা ওয়েট করতে বলছে। পেমেন্ট কেমন করে করব? আর নগদ পেমেন্ট যে অপশন আসে, সেই টাকা কি নিজ মোবাইল থেকে কাটবে?" জি, আপনার নগদ বা বিকাশের যেই অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেই নাম্বারটা দিয়েই আপনি পেমেন্ট করতে পারবেন। আর পেমেন্টটা আপনি যে ওয়েট করতে বলা হয়েছে আপনার ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেলে আপনি একটা ইন-অ্যাপ নোটিফিকেশন পাবেন, এরপর আপনি পেমেন্ট অপশনে যেতে পারবেন। আচ্ছা, এখনো আসলে অনেকে প্রশ্ন করছেন কন্টিনিউয়াস। আমরা কি কন্টিনিউ করব? আপনি বললে আমি কন্টিনিউ করব। আর আ আসলে এখন আপনার সময়ের উপর নির্ভর করে এবং যদি মনে করেন যে নতুন প্রশ্ন আসে, যদি রিপিট প্রশ্ন না হয় আমরা উত্তর দিতে পারি। আ মোহাম্মদ রাশেদ, "আপু আমি দুবাই থেকে একটা ভ্যাকসিন দিয়ে আসছি। এখন কি করতে হবে আমাকে?" আপনি চাইলে ২য় ভ্যাকসিনটা এখানেও নিতে পারেন। সেক্ষেত্রে আপনারও রেজিস্ট্রেশন করতে হবে। আচ্ছা, এখানে লম্বা একজন বলেছেন যে আসলে আ এখানে একটি অভিযোগ জানিয়েছেন। আসলে অভিযোগের সমাধান এখন আমি এই মুহূর্তে দিতে পারছি না। এখানে একটি আবু হাসান আমি ২০১৬ সালে বিএমইটি কার্ড করা কার্ড দিয়ে আমি প্রবাসী অ্যাপে রেজিস্ট্রেশন করেছি। ৭২ ঘন্টা অপেক্ষা করতে বলছে। আমি কি রেজিস্ট্রেশন এর কোথাও আসলে এটি নিয়েই আমরা কথা বলছিলাম। আপনি একটু অপেক্ষা করুন। এখানে আমি একটু প্রশ্ন নেই। আমি প্রবাসী অ্যাপে রেজিস্ট্রেশন করেছি, ৭২ ঘন্টা দেখাচ্ছে। আর আ ওখানে নমিনির জায়গায় আঙ্কেল বলতে কোনো জায়গা নেই। বাবা-মা, স্বামী-স্ত্রী বুঝায়। এখন আমার নমিনি কাকে বাছাই করব? আমার ওখানে আঙ্কেল দেয়া। আচ্ছা, এটা একটা বিষয় বোধহয়। আমি আসলে প্রশ্নটি সম্পূর্ণ পরিষ্কার না। আপনার ওখানে আঙ্কেল দেয়া আহ, আচ্ছা, এখানে নমিনির জায়গায় বলছেন উনি। নমিনির জায়গায় এখানে বাবা-মার কথা বলা আছে, স্বামী-স্ত্রী আ বুঝায় বা স্বামী-স্ত্রীর কথা বলা আছে। এখন তার নমিনি হচ্ছে তার আঙ্কেল। আচ্ছা, হুম, হ্যাঁ। তো বুঝতে সেক্ষেত্রে উনি পেরেছি। আঙ্কেলকে মানে কিভাবে আঙ্কেল অপশনটা চাচ্ছেন। চাচ্ছেন? আচ্ছা, এক্সাক্টলি। আপনি একটু কষ্ট করে আমাদের সাথে আপনার পাসপোর্ট নাম্বারটা শেয়ার করবেন। আমরা অবশ্যই চেষ্টা করব সমাধান করার জন্য। আহ মোবাইলে বিকাশ অ্যাকাউন্ট না থাকলে পেমেন্ট কিভাবে করব? পেমেন্ট করার জন্য এটা যদি আমি প্রবাসী হয়ে থাকে তাহলে আপনি যে কোনো এজেন্টের কাছে পেমেন্ট করে এসে রেফারেন্স নাম্বারটা এখানে দিয়ে দিলেই পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে। আমি প্রবাসী অ্যাপসে রেজিস্ট্রেশন না করে সরাসরি বিএমইটির ওয়েবসাইটে গিয়ে অনলাইন নিবন্ধন করলে হবে? আমার জানা মতে বিএমইটিতে অনলাইন আমি প্রবাসী ছাড়া অন্য কোনো অনলাইন রেজিস্ট্রেশনের প্ল্যাটফর্ম নেই। আপনাকে হয় আমি প্রবাসীতেই রেজিস্ট্রেশন করতে হবে অথবা জেলা কর্মশক্তি অফিসে যেয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। একজন বলছেন আমি আচ্ছা, এটি আমি আসলে দিয়েছি। এটিরই উত্তর দেওয়া হয়েছে জি। হ্যাঁ, হ্যাঁ। আসলে অনেক বেশি কমেন্ট আসছে যে খুব দ্রুত এটা স্কিপ করে উপরে চলে যাচ্ছে। এই কারণে আমি যেটি ধরতে যাচ্ছি সেটি আবার যে দেখাতে যাচ্ছি।
টাকা পেমেন্ট হবার পরও কোড নাম্বার এখনো আসেনি, এখন করণীয় কি? আপনার পেমেন্ট ওই একই সাকসেসফুল বিষয়। হলে আপনার পাসপোর্ট নাম্বারটি নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা অবশ্যই জিনিসটি দেখব এবং আপনার সমস্যাটি সমাধান করব। আহ, আপু আমি প্রশ্ন করেছিলাম, আমি টাকা দিয়েছি, এখন আবার চাচ্ছে, এমনকি কোনো নম্বর পাইনি। এর উত্তর আপনি বলেছেন পাসপোর্ট কপি ইনবক্স করতে কোন আইডিতে করব। আচ্ছা, এটা কি উনি বলছেন যে আমাদের কোন info@amiprobasi.com অথবা আমি প্রবাসী ফেসবুক পেজে যে মেসেঞ্জারে আমাদেরকে জানালেই হবে। এখানে একজন বলছেন মাহবুবুল আলম, অফিসে গিয়ে বিএমইটি রেজিস্ট্রেশন ছাত্রদের জন্য কেন অপশন রাখা হয়নি, শুধু শ্রমিকদের জন্য রাখা হয়েছে। আমার আজকে রেজিস্ট্রেশন করতে গিয়েছিলাম, তারা করেনি, বলে ছাত্রদের জন্য নির্দেশনা আসেনি। আসলে বিএমইটি শুধু প্রবাসী কর্মীদের নিয়েই কাজ করে। কর্মীদের জন্য কাজ করে, জি। সেক্ষেত্রে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে বা স্টুডেন্ট যারা তাদের জন্য এটি একটি বিষয়। এখানে একটি প্রশ্ন আমার বিষয়ে, জেলা বিএমইটি অফিসে কেন রেজিস্ট্রেশন নিচ্ছে না কেন, চাপ? আচ্ছা, এখানে চাঁদপুর থেকে একজন বলেছেন, তৌহিদুল আনোয়ার ফারুক, তিনি বলছেন যে বিএমইটি অফিস রেজিস্ট্রেশন নিচ্ছে না চাঁদপুরে, এটি আমরা। আচ্ছা। আসলে নিচ্ছে না, হয়তোবা ব্যাপারটি এমন না। ব্যাপারটি হতে পারে আমাদের যে সমস্যাটা বা যেটি সবাই বলছেন ৭২ ঘন্টা অপেক্ষা, এই একই প্রক্রিয়াটি কিন্তু বিএমইটি অফিসেও আছে। মানে আমি শুরুতেই বলেছি যে আমি প্রবাসী অ্যাপস এবং যেটা ডেমো অফিস বা জেলা জনশক্তি অফিসে একই প্রক্রিয়াতে কাজটি সম্পন্ন করা হয়। যেটি আমাদের আমি প্রবাসী অ্যাপসে আপনি তথ্যটি দিয়ে রাখলে আমরা ৭২ ঘন্টা আপনাকে অপেক্ষা করিয়ে পরে ভেরিফিকেশন হলে আপনাকে জানাই। যেটি বিএমইটি অফিসে গেলে সাথে সাথে এটি নাও হতে পারে। আমার ধারণা উনি এমন কোনো সমস্যা ফেস করছেন, বাট সব জেলা কর্মসংস্থান অফিসই আসলে কাজ করছে। এখানে একজন বলছেন যে আমি সাউথ আফ্রিকা থেকে আসছি ফেব্রুয়ারি মাসে এবং ১ আগস্ট চলে যাব, আমি প্রবাসী অ্যাপে আজ রেজিস্ট্রেশন করেছি, আমি কি টিকা পাবো? আপনার রেজিস্ট্রেশন যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে আপনি ৫ তারিখে আপনাকে সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করতে হবে, তাহলে আপনি টিকার একটি তারিখ পাবেন। উম, এই একই প্রশ্ন আসলে, যে গত মাসে আমার বিএমইটি হয়েছে, এখন কি আমার রেজিস্ট্রেশন করতে হবে? আপনার করতে না, হবে না করতে রেজিস্ট্রেশন, হবে না। যেহেতু আপনি গত মাসে করেছেন। আহ তো তানভীর সিদ্দিকী, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আসলে এই বিশেষ করে আমি যেটি বলছিলাম যে গতকালকেই আমরা আসলে টোটাল প্রক্রিয়াটি নিয়ে, আমি প্রবাসী অ্যাপস এর টোটাল প্রক্রিয়া নিয়ে কিভাবে ধাপে ধাপে রেজিস্ট্রেশন করা হবে সেই বিষয়টি নিয়ে তানভীর সিদ্দিকী খুব আন্তরিকভাবেই আমার সঙ্গে যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু প্রযুক্তিগত কিছু দুর্বলতার কারণে আমরা গতকাল লাইভে আসতে পারিনি, তার জন্য আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রবাসী ভাইরা যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠানটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের যে প্রশ্নগুলো আপনারা করেছেন, আমরা চেষ্টা করেছি সেই প্রশ্নের উত্তর দেবার। বিশেষ করে তানভীর সিদ্দিকী এতক্ষণ ধরে সংযুক্ত ছিলেন আপনাদের জন্যই, এবং তিনি আরো বেশ কিছু নির্দেশনা দিয়েছেন, পরবর্তীতে সেগুলো কমেন্টস বক্সেও আপনারা পেয়ে যাবেন। বেশ করে নামের বানান ভুল হলে বা নাম ভুল হলে পরবর্তীতে করণীয় কি সেই বিষয়গুলো আপনারা পেয়ে যাবেন। এবং সেই সঙ্গে অনেক ধন্যবাদ বাংলা ট্র্যাক এবং সেই সঙ্গে আমি প্রবাসী অ্যাপের নির্মাতা এবং কৌশলী আপনারা যারা আছেন, যারা এত আন্তরিক ভাবে আপনারা পরিশ্রম করে যাচ্ছেন প্রবাসীদের, প্রবাসী ভাইদের জন্য, বিশেষ করে আপনারা যারা যাতে সহজ ভাবে এবং একটা সিস্টেমেটিক ওয়েতে আপনারা যাতে এই তথ্যগুলো দিতে পারেন এবং পরবর্তীতে এগুলো যেন আপনাদের সুবিধা হয়, সেই কারণেই মূলত এই অ্যাপসটি চালু করা বা এই ধরনের কার্যক্রমগুলো চালু করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। তো সেই ক্ষেত্রে তানভীর সিদ্দিকী, আপনাকে আবারও অনেক ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত হবার জন্য। এবং এই প্রবাসীরা যারা অনেকেই খুবই আগ্রহী হয়েছিলেন এবং আমাকে হোয়াটসঅ্যাপে এত পরিমাণ নক করেছেন আপনারা, সেই কারণেই আমি তানভীর সিদ্দিকীকে অনেক বেশি আন্তরিকভাবে তাকে এবং আমন্ত্রণ জানাই, এবং উনি আন্তরিকভাবেই আসলে আমাকে সেটি সাড়াও দিয়েছেন এবং এসেছেন এবং এতক্ষণ সংযুক্ত ছিলেন। আপনার যদি আর শেষে কিছু বলার থাকে তো বলতে পারেন প্রবাসীদের উদ্দেশ্যে। আহ, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রবাসী ভাইদেরকেও ধৈর্য ধরে আমাদের কথা শোনার জন্য ধন্যবাদ। আমরা চেষ্টা করছি আপনাদের প্রবাস যাত্রার বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে কাজ করার জন্য, এবং নিশ্চিতভাবে এই মুহূর্তে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি একটি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যেটি নিয়ে আমরা কাজ করছি। আপনাদের সহযোগিতা এবং আপনাদের আন্তরিক সহযোগিতা ও আপনাদের ধৈর্য ধারণ করে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।
অনেক ধন্যবাদ তানভীর সিদ্দিকী। নিশ্চয়ই পরবর্তীতে আরো কোনো সমস্যা হলে বা প্রবাসীরা আপনাদের কোনো সমস্যা হয়, আপনারা জানাতে পারেন। নিশ্চয়ই পরবর্তীতে আমরা সেই বিষয়গুলো নিয়ে আবারও কথা বলতে পারবো। আবারও ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ তানভীর আপনাকেও সিদ্দিকী। ধন্যবাদ। ধন্যবাদ।